নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। রীতিমতো শাহজাহান শেখ কি ধরা পড়বেন না? কেন বলুন তো? রীতিমতো আমরা দেখলাম কালকে হাইকোর্টে দেখা গেল তাকে নয়, তার আইনজীবীকে, তার আইনজীবীর শেষমেশ দেখা মিলল। কি তার আইনজীবী জানিয়েছিল, আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আইনজীবী জানিয়েছিল যে সে নাকি সন্দেশখালী মামলায় যুক্ত হতে চায়। ঠিক সন্দেশখালী মামলায় যুক্ত হতে চাইলে তাহলে তো তাকে রীতিমতো ওকালতনামা জমা দিতে হবে। আজকে আবার তার আইনজীবী বলেছেন সন্দেশখালী মামলায় যুক্ত হতে চান না, প্রত্যাহার করে নিলেন, কারণ ওকালতনামায় যদি সই দেখা যায় তাহলে তো সেই শাহজাহান শেখকেই সই করতে হবে। শাহজাহান শেখের টিকি তাহলে পাওয়া যাবে। পুলিশ যেখানে টিকি পাচ্ছে না, সেখানে কোর্ট, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, তিনি তো আগেই বলেছেন, কালকেই বলেছেন, কেন আত্মসমর্পণ করছেন না শাহজাহান শেখ। শাহজাহান শেখকে কিছুতেই ধরা সম্ভব হচ্ছে না। একদম রহস্যময় এই শাহজাহান শেখকে ধরা কিছুতেই সম্ভব হচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। তিনি কিছু গুরুত্বপূর্ণ নথি দেবেন আজকে আপনাদেরকে। কি সেই ইডি অফিসারদেরকে যেভাবে হামলা করেছিল এই শাহজাহান শেখের অনুগামীরা, তার কিছু গুরুত্বপূর্ণ নথি তিনি আজকে রহস্য ভেদ করবেন। জানার চেষ্টা করব, কথা বলবো সরাসরি। কি বলবো? কালীঘাটে কাকুকে ছিলেন তো, তো তার রহস্য ভেদ করতে কতদিন লাগছে? অনেকদিন লাগছে তো। ধরি মনে হচ্ছে ধরাটা হচ্ছে কি হচ্ছে না। আর একজন হাজি সাহেব বলছিলেন, হাজি সাহেব, যে উনি তো বাংলাদেশে যাননি, উনি আশেপাশেই আছেন, কোন একটা ঘরে লুকিয়ে আছেন। তারপরে উনি জানতেন, তো পুলিশ যদি মনে করতেন যে ধরবো, তাকে জেরা করতে পারতো, দুটো লাঠি পেটা করতে পারতো, বেরিয়ে আসতো। কিচ্ছু করেনি, তাই তো। আমি একটা কথা বলে দিই, আজকের কথা, আজকে কোর্টে যেটা ঘটেছে, পুলিশ আগের দিন পুলিশ কোর্টে বলেছে, কালকে পুলিশ কোর্টে বলেছে যে উনার বাড়িতে আমরা গিয়েছিলাম, ওই ঘটনার দিনে যায়নি, তার পরের দিনে গিয়েছিলাম। আবার আজকে বলেছে না না, ওই ঘটনার দিন রাতে গিয়েছিলাম। তার মানে কথার মধ্যেও ভেদ পাচ্ছি না। বিষয়টা তো লিখতে হচ্ছে, মিথ্যে কথা বলতে গেলে তো একটু ভুল ত্রুটি হবে। আপনি পুলিশকে এভাবে ধরছেন কেন? ব্লু প্রিন্ট করা আছে, কখন যাবে, কখন শাহজাহানকে গাড়ি করে লুকিয়ে রেখে দিয়ে আসবে, কোন কোন বাড়িতে যাবে, সবটা পুলিশ দায়িত্ব সহকারে করছে। কিন্তু একটা কথা যেটা আপনি বলতে চাইছিলেন, সেটা এই তোমাকে তুমি বলি, যেটা তুমি বলতে চাইছিলেন, সেটা হলো ইডি কি হঠাৎ হামলা করতে গেল কেন? তাই তো। দুটো কারণ, দুইখান কথা আছে এখানে, দুইখান কথা আছে। এক হচ্ছে তখনও মালপত্র সব হাফিস করা হয়নি, 5টা তো ঘর, অনেক নথি কাগজপত্র, টাকা পয়সা তখনও রয়ে গেছে। মানে এত টাকা পয়সা, সেগুলো সামটাতে গিয়ে আরো সময় দরকার ছিল। যেমন বাকিদেরকে সময় দেওয়া হয়েছে, কেউ 4 মাস 5 মাস ধরে সামটেছে, তারপরও কিছু পড়ে গেছে, রয়ে গেছে। সেই রয়ে যাওয়াগুলো ইডিরা ধরেছে, যেগুলো চলে গেছে ওগুলো ইডিরা ধরতে পারেনি। তেমনি একটা কারণ ছিল যে ওকে ধরলে, নথিপত্র পেলে পিরামিডের মাথা ধরা চলে যেত। একে তো কালীঘাটে কাকুর ভয়েস টেস্ট হয়ে গেছে, ভয়েস টেস্ট থেকে সম্ভবত শাহজাহান সম্পর্কে একটু জানতে পেরে, সম্ভবত, আমি জানি না। তো ধরা পড়ে যাবার, পিরামিডের মাথায় চলে যাবার ভয়টা ছিল, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা ছিল পিরামিডের মাথা মানে কি বলতে চাইছেন? এই মাথা শুনে না আমার, হ্যাঁ না বলছি, এই মাথা শুনে কোনো কথা হবে না, ওটাই আসল। মাথা মানেটা কি? মাথা যারা চালায়, যাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এই শাহজাহান শেখ কি পরিচালনা করে? জুনিয়র দ্বন্দ্ব চলছে, দেখতে পাচ্ছেন না? যে ও রিটায়ার হয়ে যাবে 70 বছর, আমরা সব 36 বছর। আমরা বলছি নিয়োগ দুর্নীতির মাথা আছে, রেশন দুর্নীতির মাথা আছে, তার মানে এই শাহজাহান কাণ্ডেও বড় মাথা আছে আপনার কথা মতো। সমস্ত টাকা যাবে কোথায়? আচ্ছা, শাহজাহান কি এমনি দুর্নীতি করে যাবে আর সব ছেড়ে দেবে? শাহজাহান, অয়ন, কুন্তল থেকে আরম্ভ করে যত তল ফল আছে, তারা দুর্নীতি করে টাকা লুট করে দেবে একজনকে না দিয়ে, কোন মাথাকে না দিয়ে। হতে পারে এটা? হতে পারে না। দ্বিতীয় যেটা হচ্ছে, সামনের লোকসভা নির্বাচন, 2021 নির্বাচন আগে ছিচি ছিল মুসলমানদের ভয় দেখানোর জন্য। তো ভয় দেখানোর ইস্যু দরকার ছিল। তো ভয় দেখানো ইস্যু রাখতে গেলে মুসলমানদের উপর কোন টর্চার দেখাতে হবে। বিশেষ করে মুসলমানদের কথা বলছি, তাদের উপর টর্চার দেখাতে হবে। শীতলকুচিতে কে মারা গেছিল? তৃণমূলের 3-4 জন লোক মারা গেছিল, 3 জন মারা গেছিল শীতলকুচিতে। কিন্তু এখন কি বলা হচ্ছে তৃণমূলী কোন গুন্ডা মস্তান বা মাতব্বর বলা হচ্ছে কি? বলা হচ্ছে না, বলা হচ্ছে 3টে মুসলমান মারা গিয়েছিল। ভালো করে বুঝুন,
মুসলমানদের ভয় দেখানোর জন্য ওটা ছিল। তেমনি এমন ভাবে ইডিকে মারতে হবে, এমন ভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করতে হবে তারা যেন গুলি চালাতে বাধ্য হয়, এটা ছিল টার্গেট। গোপন কথা বলছি, টার্গেট ছিল অন্য কিছু না, দুটো। আপনি যখন শীতলকুচির কথা বললেন, একটা কথা আমি মনে করিয়ে দিই, একটা ভাইরাল অডিও ক্লিপিংস ঘুরছিল, আমরা দেখলাম, সেখানে মুখ্যমন্ত্রীর গলায় শুনতে পেলাম, কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে লাশগুলো রেখে দিবি, কালকে ওটা নিয়ে মিছিল হবে। শীতলকুচির ঘটনা আমরা যদি পুনরাবৃত্তি দেখি, যদি ঘটনা যদি আমি ওইটাই বলছি। তার আগে মহিলাদেরকে নিয়ে সভা করে কি বলা হয়েছিল, যে কেন্দ্রীয় বাহিনী এলে হাতা খুন্তি ঘরে যা আছে নিয়ে তোমরা তেড়ে যাবে, হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবে, অর্থাৎ তোমরা মারতে যাও। তো মারতে গেলে তারা কি, এরা যদি হাতা খুন্তি না মারে ওরা তো গুলি চালাবে, এইটা চেয়েছিল। ভালো করে বুঝতে, মানুষকে উত্তপ্ত করেছিল। আমি আছি পাশে, পাশে আমি আছি, চিন্তা করতে হবে। হ্যাঁ আমি আছি পাশে। এবার প্রশ্ন হচ্ছে, 3 জন মারা গিয়েছিল, লাভ হয়েছিল তো? মানুষের কিছু লাভ হয়েছিল, ভোটে লাভ হয়েছিল। এখন যেটা দরকার ছিল, যে সবচেয়ে সামনে মহিলাদের করে দিয়েছে, মহিলাদের, এবং করে কেন্দ্রীয় বাহিনী এবং ইডিকে বিপুল ভাবে মারধর হয়েছে, খুন খারাপি করা হয়েছে, তাদের সর্বশান্ত করার চেষ্টা হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। আপনাকে থামিয়ে একটা কথা বলি, তাও 4 জন, এতদিন হয়ে গেল এই ঘটনার, আজকে 12 দিনের মাথায় আপনার সাথে কথা বলছি, 12 দিন কি 13 দিন, এই ঘটনার মাত্র 4 জন অ্যারেস্ট হলো, এই হাজার হাজার লোক। আমি আসল কথা যাচ্ছি, গোপন রহস্য শুনবেন তো? গোপন রহস্য অন্য কিছু নয়, একটা হচ্ছে মাথা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, নথিপত্র তখনও সামনে নেয়নি, এটা একটা কারণ। সেকেন্ড কারণ যেটা হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ কারণ বলছি, ভালো করে শুনুন, যে এইটাতে ইডি গুলি চালাবে, ইডি বলছে কেন্দ্রীয় বাহিনী, সেইটা প্রত্যাশিত ছিল যে এই পরিমাণ যদি দুর্বৃত্তায়ন করা হয়, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, গুলি চালালে মহিলারা সামনে আছে, গুলি খেয়ে 8-10টা লাশ পড়ে যাবে, এইটা চেয়েছিল, লাশ চেয়েছিল। উত্তেজনা, লাশ, লাশ, ডেড বডি, ডেড বডি, হ্যাঁ মুসলিম লাশ। ওই লাশগুলোকে নিয়ে লোকসভা ইলেকশনের আগে বডিগুলোকে নিয়ে জেলায় জেলায় মিছিল হবে, একটা হাওড়ায় হবে, একটা হুগলিতে হবে, একটা দিনাজপুরে হবে, একটা মেদিনীপুরে হবে, একটা 24 পরগনা হবে। এইটা চেয়েছিল, লাশটা পড়েনি, ইডি বা কেন্দ্রীয় বাহিনীরা গুলি চালায়নি, এটা ফ্লপ হয়েছে, সিনারিওটা ফ্লপ হয়েছে। লক্ষ্য ছিল লাশ, মনটা বড্ড খারাপ, লাশটা পেল না। এই ঘটনার মাস্টার মাইন্ড শাহজাহান শেখকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হচ্ছে না, এটা কি গল্প? আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে শাহজাহান শেখের কথাটা তো পরের কথা, আমি যেটা আপনাকে বলতে চাইছি, এই ইস্যুতে লাশটা না হওয়াতে মন খারাপের কথা, যে একটা ভয় পাইয়ে দেওয়া রাজনীতি, ভয় দেখিয়ে দেওয়া রাজনীতি, আতঙ্কিত করা রাজনীতি করা গেল না, করা গেল না। ক্যাকা ছিচিয়া নেই, এখন এই ডেড বইটা দরকার ছিল। এই 2 মাস 3 মাস পর নির্বাচন, বহুত নারী দাবি হয়েছে, কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো না, এর বড্ড মন খারাপ। এবার শাহজাহানকে তখন ধরা যাবে না, শাহজাহান ঘুরবে বেড়াবে, এই পারে ওই পাড়ায় যাবে, ও পাড়ায় যাবে, শাহজাহানকে ধরা যাবে না। শাহজাহানকে এর আগে তো ধরা যায়নি, যখন সিদ্দিকুল্লাহকে মেরেছিল, সিদ্দিকুল্লাহর ত্রাণ লুটে নিয়েছিল, সিদ্দিকুল্লাহর গাড়ি ভেঙে দিয়ে, সিদ্দিকুল্লাহ কে? মন্ত্রী। তাকে কেন মন্ত্রী করেছিল? কিছু মুসলমান লোক তাকে চাইতো, সেই লোকগুলোকে চ্যানেলাইজ করে তৃণমূলে আনার জন্যই, কাজে লাগানোর জন্যই তখন সিদ্দিকুল্লাহকে নিয়েছিল। সিদ্দিকুল্লাহ টাকার জোগান দিতে পারে না, আর টাকার জোগান দিতে পারে না, তাই সিদ্দিকুল্লাহটা মন্ত্রী, সে ইয়াসে ত্রাণ নিয়ে গিয়েছিল, তাকে বেধড়ক মারা হয়েছিল। মারার পরে সিদ্দিকুল্লাহ থানায় গেছে, তার ডায়েরি দেয়নি, কমপ্লেন নেই, মন্ত্রী ডায়েরি নিচ্ছে না। শেখ শাহজাহান গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? তোলা আদায় করে দেয়, বিপুল পরিমাণ টাকা দেয় সকলকে, পিরামিডের মাথা পর্যন্ত কিভাবে গেছে যাই না, বালু তো ঘুরে বেড়াতো। ততদিন 3 জন বিজেপি নেতাকে হত্যা করেছিল, মানে অভিযোগ আছে ওর বিরুদ্ধে, 3 জন বিজেপি নেতাকে, তারপরে লুকিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। পরে যখন তাকে আবিষ্কার করা গেল, কোথায় আবিষ্কার করা গেল? কার সাথে? বালুর সাথে, যদিপ্রিয় মল্লিকের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি পরিষ্কার বলছি, এই যে নেটওয়ার্ক, একটা তুচ্ছ ছোট্ট কথা বলি, মাননীয় একটা ঐতিহাসিক কথা বলেছিলেন। একটা সভা হচ্ছে ক্যানিং এর ওখানে, সভাতে মাননীয় শওকতকে বলছে, শওকত তুই বেশি ডায়লগ দিবি না, তুই তো বোম্বা দিস, আর তুই খালি শাহজাহান, শেখ শাহজাহানের সাথে ঝগড়া করিস। তো শাহজাহান বলছে, শেখ শাহজাহান দিদি, শেখ শাহজাহানের বিরুদ্ধে মার্ডার কেস আছে, আমি তার সাথে কি করে মিশবো? তাহলে দিদি বলছে, মাননীয় বলছে শওকত বোম্বা দে, আর শওকত বলছে যে শেখ শাহজাহানের সাথে ভাব করতে কেন বলছেন, শেখ শাহজাহান তো খুনি, আর পুলিশ বন্দীকে মাননীয়া শেখ শাহজাহান তারপরেও কিন্তু বহাল তবিয়তে ঘুরছে,
শৌকাত ঘুরছে আর দিদি নাকি ন্যায় প্রতিষ্ঠা করছে, বাংলায় ন্যায় প্রতিষ্ঠা। এটা পুরোটা একটা হাস্যকর গল্প। গুন্ডা রাজ চালাতে হবে, মস্তানি চালাতে হবে। আদালতে কালকে তার আইনজীবীর দেখা পাওয়া গেল, তার আইনজীবী বললেন যে শাহজাহান শেখ সন্দেশখালী মামলায় যুক্ত হতে চাই। হঠাৎ করতে আজকে আদালতে গিয়ে তার আইনজীবী বলছেন না। এখন মুচলেখায় সই করতে গেলে শাহজাহান শেখের কাছে আইনজীবী গেছে, এইটা ধরলে ইডি আইনজীবীকে ধরবে, ইডিকে আইনজীবী ধরে বলবে তুমি শাহজাহান শেখের সাথে দেখা করেছো কোথাও, তুমি আগে বলো, না তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবো। এইটা যাতে করতে না পারে তার জন্যই তার আইনজীবী এই কথা বলেছে। কিন্তু পুলিশকে একটা কথা বলবো, যে হাজী সাহেব সন্দেশকারীর মাটিতে দাঁড়িয়ে বলছে যে বাংলাদেশে যায়নি, সে আমার কাছের লোক, অসাধারণ লোক শাহজাহান, সে এখানে কোনো একটা বাড়িতে আছে, আমি জানি, আমি টিভিতে দেখছিলাম, তাকে ধরে 3rd ডিগ্রি প্রয়োগ করে তার কাছ থেকে কথা আদায় করা হয়নি কেন, এই উত্তরটা দিই। আসলে তাকে ধরা হবে না, তাকে রাজনীতি হবে, কাজে কাজ কিছু হবে না। তাহলে ইডিকে বললো শাহজাহান ঘুরে বেড়াবে, বাকি লোকে নির্বাচন করতে পারে, সেজন্য কি শাহজাহান শেখদেরকে ধরার চক্রান্ত চলছে? শাহজাহান শেখ খুব ভালো সংগঠক, সেটা কে বলছেন? আমাদের রাজ্যের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি বলছেন শাহজাহান শেখ তো খুব ভালো সংগঠক, যাতে নির্বাচনে এরা না লড়াই করতে পারে। মুখ্যমন্ত্রীও তো বলছেন নির্বাচনে না লড়াই করতে পারে, সেজন্য সবাইকে ধরা হচ্ছে। মানে ভালো সংগঠক হলে সে ধর্ষণ করতে পারবে, সে খুন করতে পারবে, সে লোকের বাড়িতে আগুন ধরাতে পারবে, সে লুটপাট চালাতে পারবে, সে তোলা আদায় করতে পারবে, সে কাটবানি খেতে পারবে, সে মস্তানি গুন্ডামি নোংরামি নষ্টামি ধাস্টামি করতে পারবে। ছাড়পত্র, কি অসাধারণ ছাড়পত্র! সে যেহেতু ভোট তৈরি করে দেয়, সে যেহেতু সংগঠক, লজ্জা, ধিক্কার, ঘৃণা। রীতিমতো দেখুন, একটা কথা আমি বলতে চাই, আজকে মুখ্যমন্ত্রী বলছেন 22 তারিখে তিনি সর্বধর্ম সমন্বয়ে একটা মিছিল করবেন। তিনি একদম প্রথমে যাবেন কালীঘাটে, তারপরে কালীঘাট থেকে তিনি ওখানে সবাইকে নিয়ে যাবেন না, তারপরেই তিনি হাজরা থেকে হাঁটবেন সব ধর্মের মানুষকে নিয়ে বাক্সার কাছ পর্যন্ত। বলছে সেই মিছিলে আপনিও নিশ্চয়ই হাঁটবেন। দেখুন মাননীয়, কথা বলে নি, দর্শকরা অনেক প্রশ্ন করছেন, আজকে আমরা লাইভে এসেছি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা কাজী মাসুম আক্তারের উদ্দেশ্যেও প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নও আমি করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি একটা কথা পরিষ্কার বলছি, মাননীয় সব মহাপুরুষ হয়ে গেছে। আগে উনি শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, আগে মা শারদা ছিলেন, রানী রাসমণি ছিলেন, তার মুখের আদলে দুর্গা প্রতিমার মূর্তি গঠিত হয়েছিল, মধ্যখানে আল্লাহর সাথে তার কম্পেয়ার করা হয়েছিল। পরে তিনি কি জানি না মেলও, তিনি মানে মেল মহাপুরুষ যারা পুরুষ মহাপুরুষ, তাদেরকেও ছাড়লেন না। তাই তিনি চৈত্রদেব হয়ে গেলেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেলেন, এবং তিনি শুধু নিজে করেননি, তিনি তার ভাইপোকে স্বামী বিবেকানন্দ করে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো মহাপুরুষ দেবতা দেবী যদি তার মধ্যে ভর করে, তিনি তাহলে সব ধর্মের মানবতা আদর্শ করবেন। তাহলে তিনি এখন এই মুহূর্তে, যেহেতু 22 তারিখে এই রাম মন্দির উদ্বোধন হবে, তার আগে তিনি 700 কোটি টাকা খরচ করে ফেলেছেন। তিনি মন্দির তৈরির জন্য 700 কোটি টাকা, চিন্তা করতে পারছেন? 65% মুসলমানরা তাকে ভোট দিল, তাদের কটা মসজিদ সংস্কার তিনি করলেন। হায় রে মুসলমান! বাংলা তাদের মক্কা মদিনা ফুরফুরার উন্নয়ন, বড় মসজিদের উন্নয়ন, সমস্ত কিছু, 16 আনার গেট, আজকেই তো মুখ্যমন্ত্রী খতিয়ান দিয়েছে। 16 আনার সাথে ইসলামের সম্পর্ক আছে না, 16 আনার গেট উন্নয়নের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে মুসলমানদের জন্য নজরুল কারিম করে গেটটা, 16 আনার গেটে কি হয়েছে? গেট কটা খরচা? 700 কোটি টাকা খরচা। এটা ধুলফুল, এই ভিখারি সামনে কিছু ধুলে ফেলে দেওয়া। শোনেন, উনি এই সামান্য ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ মাথা কাপড় হজ হাউস ইমাম মাথা এগুলো করতে গিয়ে একটা অংশের মানুষ তাকে মমতাজ বেগম বলছে যে আমরা আমাদের হিন্দু ধর্মে রাখবো না। ওই রাম বললে তেড়ে যান, তাই আমরা হিন্দু ধর্মে রাখবো না, নিয়ে মুসলমান ধরে নিয়ে নেয়। আমি পরিষ্কার বলি, ইসলাম ধর্ম কোনো ডাস্টবিন নয়, ময়লা আবর্জনা নেবার জন্য মুসলিম ধর্ম নয়। ইসলাম ধর্ম ময়লা ফেলার জায়গা নয়, ময়লা ফেলার জায়গা ইসলাম নয়। মমতাজ করা যাবে না, আমরা মুসলমানরা নেব না। আমরা মুসলমানদেরকে দিয়ে দিয়ে নিয়ে নেবো নাকি? এত সহজ? দুধের গাড়িরা কেউ কে নিতে পারে? মাসুম আক্তার তো মতো লোক এখনো বেঁচে আছে, ওই তো বলছে আমরা নেবো না। তো তথাকথা দিলে আমরা নিয়ে নেবো নাকি? তোমার ধর্মের লোককে তুমি সামলাও, তোমার ধর্মের ব্রাহ্মণ লোককে তোমরা সামলাও, আমাদের ধর্মের সব আবর্জনা গুলো দেবেন নাকি? আমরা নিয়ে নেবো? কিছু কিছু দুধের গাড়ি মার্কার লোক মসজিদে ঢুকতে দেয়,
অ্যাক্সেস দেয়, তারা লুটে ফুটে খায়। তার দেখুন প্রত্যেকে ঠিকুজি দুর্নীতিতে বাঁধা আছে, প্রত্যেকে কোথাও না কোথাও দুর্নীতিতে যুক্ত, অথবা অন্ধ, অথবা গোড়া, অথবা মিসগাইডেড, অশিক্ষা কুশিক্ষার ফলাফল যারা এটা করছে। আমি পরিষ্কার বলছি, হিন্দু সমাজে যারা কুলাঙ্গার, যারা 22 তারিখে মুখ্যমন্ত্রী যদি সর্বধর্ম সমন্বয়ের হাস্যকর, তো উনি উচ্চারণ হবে যদি এখানে না, যদি বলছি রাম, এখানে যদি রীতিমতো রামের মূর্তি স্থাপন নিয়ে এত বাংলার মানুষ মেতে ওঠে, তাহলে বাংলার মানুষকে নিয়ে উনি যদি সর্বধর্ম সমন্বয়ে একটা শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যদি সভা করেন, তাতে ক্ষতি কি? বাংলার মানুষ ওনাকে এইটা করতে ভোট দিয়েছিল? সর্বধর্ম মানুষ কি, বাংলার মানুষ কি রাম মন্দির করতে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদী, হ্যাঁ অবশ্যই, বাংলা মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ। নরেন্দ্র মোদী রাজনৈতিক ইস্তাহারের মধ্যে ছিল রাম মন্দির করব, রাম মন্দির হয়নি বলে বিজেপিকে লোক গালাগাল দিয়েছিল যে এত বিলম্ব করছে, কারণ মমতা ব্যানার্জিও গালাগাল দিয়েছিল যে এরা ভাঁওতা দিয়েছে, রাম মন্দির করবে না, হিন্দু লোকদের বিভ্রান্ত করছে। রাম মন্দির করে নরেন্দ্র মোদী দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিক ইস্তাহার যেটা রেখেছিলাম, যে ইস্তাহার দিয়েছিলাম, সেটাকে রক্ষা করেছি। আর মন্দির মসজিদ করা কি সরকারের কাজ? আপনি তো একটা শিক্ষক, আপনি বলুন তো, মন্দির মসজিদ করে দিচ্ছি, এগুলো কি সরকারের কাজ? না পেটে ভাত দেয়া বাংলার মানুষকে, পেটে কোনো সম্পর্ক নেই বাংলার মানুষকে পেটে ভাত দেয়া কাজ? আপনি তো একজন শিক্ষক, আপনি বলুন না, বাংলার মানুষকে পেটে ভাত দেবে না এই রাম মন্দির করবে, না মসজিদ করবে, না জগন্নাথের মন্দির করবে? জগন্নাথের মন্দিরে গেলে মানুষ খেতে পেয়ে যাবে তো, বা বড় মসজিদে গেলে মানুষ খেতে পেয়ে যাবে? ওটাই বলছি, ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষের কোটি কোটি মানুষ রাম মন্দির চেয়েছে, ওই জায়গায় বিতর্কিত এলাকায় যেখানে ছিল রাম মন্দির চেয়েছে, মানুষ চেয়েছে। তখন বিজেপি দলটা পয়দা হয়নি, তখন বিজেপি দলটা পৃথিবীতে আসেনি, ক্লিয়ার, ব্রিটিশ আমল থেকে বলছে। তারপরে 1965 সাল নাগাদ রাম মন্দির তৈরি করার জন্য কন্যাকুমারীতে চাঁদা তোলা হয়েছে, 1965 সাল। তারপরে রাজীব গান্ধী খুলে দিলেন তালা, যে ওখানে যে পুজো হয় আপনারা, রাজীব গান্ধী করেছিলেন, ভোটের জন্য করেছিলেন। তারপরে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আরম্ভ করে, বজরং দল থেকে আরম্ভ করে, শিবসেনা থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আরএসএস সহ, তারা রাম মন্দির চেয়েছেন। ঠিক আছে, রাম মন্দির কারা চেয়েছেন? রাজ্যে দেশের অগণিত মানুষ, ভুল হোক ঠিক হোক আমি জায়গায় যাচ্ছি না। এবং সেই যে রাম মন্দির তৈরি হচ্ছে, সে রাম মন্দির তৈরিতে 4 লক্ষ গ্রাম থেকে দান এসছে, দান গ্রাম থেকে, 4 লক্ষ গ্রাম থেকে ভারতবর্ষ, এবং 11 কোটি লোক দান করেছে, অনুদান দিয়েছে, 11 কোটি ভারতবাসী। শুনুন এটা বলছি, 11 কোটি ভারতবাসী দান দিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি, বিভিন্ন দেশ যারা অনাবাসী ভারতীয়, তারা প্রচুর পরিমাণ দান দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে কাশী এবং প্রয়াগরাজ, এই দুটো জায়গায় যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে রাস্তায়, তারা এই রাম মন্দির তৈরির জন্য 4 লক্ষ টাকা দান করেছে, 4 লক্ষ টাকা ভিক্ষুকরা। আপনি অবাক হয়ে যাবেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি 5,100,000 টাকা দান করেছে। মোট 1,800 কোটি টাকা ইতিমধ্যে খরচা হয়েছে। আর বাংলা থেকে সংগৃহীত হয়েছে 50 থেকে 70 কোটি টাকা, বাংলার জনগণ দিয়েছে, সাধারণ মানুষ। তাহলে এটা জনগণের টাকায় রাম মন্দির, কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না, বিজেপি এই কাজটাকে সাহায্য করছে। তাদের পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, মানছি। তাহলে রাজীব গান্ধী যে তালা খুলেছিল, ওটা কি পলিটিক্যাল ইস্যু ছিল না? আপনি বলুন তো। তাহলে কংগ্রেস কি ওখানে ধর্ম রাজনীতি করছিল? উত্তর দিন। শাহবানী মামলার ক্ষেত্রে রাজীবের যে ভূমিকা, ওটাও কি ধর্ম রাজনীতি ছিল না? উত্তর দিন। এবার মমতা ব্যানার্জির কাছে আসছি, 700 কোটি টাকা যে ব্যয় করেছে, মমতা ব্যানার্জি কেউ বলেছিল কি জগন্নাথ মন্দির দীঘায় করতে হবে? বলেনি, ভালো করে বুঝুন। ওখানে কিন্তু ভারতবর্ষের মানুষ কয়েকশো বছর ধরে দাবি করেছে রাম মন্দির করতে হবে। এখানে কিন্তু মানুষের দাবি ছিল না কারণ যে জগন্নাথ মন্দির করতে হবে। কোন মুসলমান ইমাম মাওলানা কি বলেছিল ইমামবাদা দিতে হবে? ইমামবাদা দিতে বলেছিল? বলেনি। এখানে যে বিভিন্ন আরো যে অজস্র মন্দিরের তালিকা দিচ্ছেন, যে তার সংস্কার করছি আর তৈরি করছি। এই আজকে কত তারিখ? 16 তারিখ। গতকালকে একটা মন্দির উদ্বোধন হয়েছে, জানেন কোথায়? মেদিনীপুরের কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে রাম সীতা মন্দির। এতে সীতায় কোনো ব্যথা নেই, রামে ব্যথা, রাম বলে তেড়ে আসবে। এ আজব দেশ, এ আজব ধর্ম, এ আজব সমাজ। সেখানে মন্দির তৈরিতে অর্থ ব্যয় করেছে কে জানেন? মেদিনীপুর পুরসভা। তাহলে পেটের খিদে, অন্ন, বস্ত্র, এটা গুরুত্বপূর্ণ হয়নি। সংবিধান কোথাও মানুষের, জনগণের ট্যাক্সের পয়সায় মন্দির মসজিদ করতে বলেনি। আপনি বলে রাম মন্দির তৈরি করছে না, কেন্দ্র সরকার টাকাটা বলুক, আমি তার তীব্র প্রতিবাদ করবো। কেন্দ্র সরকার যদি টাকা দেয়, ভালো করে শুনুন, পশ্চিমবঙ্গ সরকার আমার আপনার ট্যাক্সের পয়সা 700 কোটি মন্দির নির্মাণে, মন্দির সংস্কার দেবে কেন? আর ভাবের করে চুরি যে পর্যটন কেন্দ্র, জি আর কি মনে হচ্ছে নাকি? পর্যটন দপ্তরের কাজ মন্দির তৈরি করা? মন্দিরে পুজো হয়, মন্দিরে ভর্তি হয় না।
মন্দিরগুলো ফুর্তি করার জায়গা নেই, এন্টারটেন করার জায়গা নেই, ওটা পুজো করার জায়গা, ওটা পবিত্র জায়গা। ফলে এটা চালাকি হচ্ছে। একটা দরিদ্র রাজ্য যার পয়সা নেই, যে ডিএর পয়সা দিতে পারছে না, যে শিক্ষকরা গাছতলায় বসে তার চাকরি দিতে পারছে না, মানুষ পেটে খুশি মেরে বসে আছে, ফুর্তি হচ্ছে। এখন ধর্ম সম্মেলন করবে, আর ওই বিকৃত সংস্কৃত শ্লোক, বিকৃত কোরআন, বিকৃত খোদাফেজ ইনশাল্লাহ বললে ভালো শুনবে? হাসি ঠাট্টা হবে, মিম হবে, খিল্লি হবে। উনি আসলে নিজেকে দেবতা ভাবছেন হয়তো, এত লোক ওনাকে দেবতা বানিয়ে দিয়েছে, উনি আর বদহজম হয়ে গেছে। বদহজম, এই বদহজমের ফল দেখছেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করব। সমীর কুমার ডি দাস তিনি প্রশ্ন করেছেন, আজকে আমরা বঙ্গ টিভিতে প্রথম প্রশ্ন নিচ্ছি, এই মাসুম আক্তার কি বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন? এটা অনেকেরই জানার ইচ্ছা। শৈবাল চক্রবর্তী তিনিও এই সেম প্রশ্ন করেছেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে মাসুম আক্তারকে ভুলে যান। এখনো অনেক মানুষ আছে যারা সব মরে যায়নি, যারা সমাজে কোনো না কোনো জায়গায় সাক্ষ্য রেখে গেছে কাজের। তারা রাজনীতিতে আসা দরকার। কোন রাজনীতি আমি বলবো না, যে কোনো রাজনীতিতে আসা দরকার। আজকে আমি একটা টিভি চ্যানেলকে বলছিলাম, নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা জিজ্ঞাসা। না, আমার কিছু জানা নেই, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, আমার কিছু জানাও নেই। আমার বক্তব্য হচ্ছে, আজকে আমি একটা টিভি চ্যানেলে বলছিলাম যে আমি শুধু টিভি চ্যানেলে কথা বলতে আসি না, আমার গলা নষ্ট করাবেন না, গলা আওয়াজ নষ্ট হচ্ছে আমার, সারাদিন ধরে 3-4 জায়গায় বক্তব্য রাখতে হবে। আমি যেটা বলতে আছি ওটা আমার আন্দোলন, ওটা আমার লড়াই, ওটা আমার জীবনের আদর্শের অভিঘাত। আমি লড়াই করতে, সমাজ সেবা করতে আসি। আমি মানুষকে বাঁচানোর স্লোগান ওই বক্তব্যের মধ্যে দিই, শুধু রাজনীতি করা বা কোনো প্রয়োজন থাকা, কোনো স্বার্থে কথা বলতে আসি না। ফলে যারা আমাকে বলতে চাইছেন যে আপনি দাঁড়ান বা লোকসভা বা কোথাও, তারা হয়তো আমাকে আশা করে, আমাকে নয়, আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা অনেক জায়গাতেই কাজ করছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছেন, সততাকে রক্ষা করার জন্য জীবনপণ করেছেন। আমার তো রক্ত ঝরেছে, আমি তো মৃত্যুর মুখে পড়েছিলাম। আমি এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কোটি কোটি টাকা লুটের বিরুদ্ধে লড়াই করছি। কোটি কোটি টাকা লুটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা সংগঠনের। আমি জেল বোঝানোর বিরুদ্ধে এখনো লড়ছি। আমার দেশকে ভালোবাসতে গিয়ে রক্ত ঝরেছে, এর কি কোনো মূল্য নেই? সবশেষ আরেকটা প্রশ্নে আসি। নুসরত জাহানকে আজকে সশরীরে হাজিরা দিতে বলেছেন, সরাসরি কোর্টে উপস্থিত থাকতে বলেছেন, যেটা নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সেটাই বহাল রেখেছে। কি বলবেন? ওনার তো যাওয়া উচিত, নাহলে গ্রেপ্তার হওয়া উচিত। দুটো, কি বললাম, আদালতকে সাহায্য করা উচিত, নতুবা ওনার গ্রেপ্তার হওয়া উচিত। গ্রেপ্তারটা দরকার, সেই গ্রেপ্তারটা না হয়ে এই তু ম্যা এটা বন্ধ হোক। সেলিব্রিটি হলে তাকে আরো বেশি আগে গ্রেপ্তার করা উচিত। যাদের পয়সা কড়ি বেশি আছে তারা পাপ করলে তাদের আরো বেশি শাস্তি হওয়া উচিত। যে লোকগুলো অসহায় গরিব পকেটবারি করেছে তাকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে লকআপে। আর যে ভুঁড়িওয়ালা পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকরা, তাকে এসি গাড়ি করে ঢোকানো হচ্ছে অন্য এক জেল থেকে অন্য জেলে। তাই জুতো চুরিছিল পাবলিক জুতো চুরিছিল। তাহলে এটা অন্যায়, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা। যারা সচ্ছল, যারা সেলিব্রিটি তারপরে চুরি করে খায়, তাদেরকে লাঠি পেটা করা উচিত, তাদেরকে অসম্মান করা উচিত, তাদেরকে ধরে ধাক্কা দিয়ে লকআপের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত।